তো এখানে ফিলিং আগে ভালো দিকে আগে চেক করি তো তাই এখানে একটু দেখা যাচ্ছে একটু কথা কি পারে গুড মর্নিং, মেরি ক্রিসমাস। সবাইকে জানাই শুভ বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা। তো আপনারা ভিডিও থাম্বনেলটা দেখছেন যে আমি আজকে কোথায় যাচ্ছি অ্যান্ড আর কি বৃত্তান্ত। তো থাম্বনেল দেখে যখন আপনারা বুঝেই গেছেন, তাহলে আর কথা না বাড়িয়ে আপনাদের মেন কথাটাই বলা যাক। সেটা হচ্ছে আমার সুন্দরবন, মানে আমার বাড়ি যদি বলেন, আদি বাড়ি বা এ বাড়ি, মানে আমার নিজের জন্মস্থান যদি বলে থাকেন, তাহলে সেই জায়গাটায় যেতে গেলে আমাদেরকে কিভাবে যেতে হয় সেটা হচ্ছে, আমাদের কলকাতা থেকে দুটো রাস্তা থাকে। নাম্বার 1, একটা সায়েন্স সিটির সামনে দিয়ে স্ট্রেট হাইওয়ে 3 অথবা বাসন্তী হাইওয়ে যেটা বলা হয় সেটা দিয়ে, অ্যান্ড আরেকটা রাস্তা থাকে, সেটা হচ্ছে আপনাদেরকে সোজা পাটুলির উপর দিয়ে গড়িয়া হয়ে, বারাইপুর হয়ে, কামালকাচি ফ্লাইওভার ধরে ক্যানিং হয়ে যেতে হয়। আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে দুটো রাস্তাই দেখানোর। জানি না কতটা কি করে উঠতে পারবো। তো চলুন, আপাতত যাচ্ছি। আজকে 25শে ডিসেম্বর। রাস্তাঘাট খুব যে ভিড় ভর্তি তাও নয়, একটু ফাঁকাই আছে। সাথে আজকে বেশ মারাত্মক ঠান্ডা পড়েছে, মারাত্মক, মানে এতটাই ঠান্ডা যে কি বলবো, মানে এটা বলে শেষ করা যাচ্ছে না, এতটাই ঠান্ডা। রাইডিং গিয়ার পরেছি, ভেতরে বড় ফুলাদা জামা পরেছি, তার ভেতরে একটা গেঞ্জি পরেছি, বাট স্টিল ঠান্ডা লাগছে। তো আমি ভাবলাম পরে রোদ উঠবে, তো আর মনে হয় না ঠান্ডা ততটা লাগবে। তো চলুন, সিগন্যাল খোলা পেয়ে গেছি। তো এখান থেকে আমাদের চেতলা ব্রিজ পার হয়ে আমাকে যেতে হবে হচ্ছে মা ফ্লাইওভার ধরার জন্য। তো আপাতত সেইটার গন্তব্যস্থলের দিকেই আমি বেরোচ্ছি আস্তে আস্তে। তো মধ্যিখানে যা যা আমি দেখবো, যা যা আপনাদের বলার, আপডেট দেওয়ার, আমি চেষ্টা করছি আপনাদেরকে ততটাই আপডেট দেওয়ার। আমার ব্লগে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন। তো চলুন আপাতত যাওয়া যাক। এবার আরেকটা ইম্পর্টেন্ট আপনাদের কথা, সেটা হচ্ছে সায়েন্স সিটি যেতে গেলে আমার বাড়ি থেকে, স্পেশালি টালিগঞ্জের এখান থেকে, তাহলে কোন দিক দিয়ে যেতে হয়। দেখুন, সায়েন্স সিটি যাওয়ার অনেক কটা রাস্তা আছে। এক, আপনারা টালিগঞ্জে বালিগঞ্জ হয়ে যেতে পারেন, বাঘাযতীন হয়ে যাদবপুর হয়ে যেতে পারেন। তো আমি যে রাস্তাটা বেছে নিই সেটা হচ্ছে টালিগঞ্জ থেকে সোজা কালীঘাট, কালীঘাট থেকে চেতলা হয়ে সোজা মা ফ্লাইওভার SSKM-এর পাশ থেকে যদি যাই, তো এই রাস্তাটা আমার কাছে সুবিধা হয়, কারণ এই রাস্তায় বেশি সিগন্যাল থাকে না, আমি ডাইরেক্ট সায়েন্স সিটির সামনে নামতে পারি। তো আমি দেখতেই পাচ্ছেন আমার ডান হাতে হচ্ছে SSKM, আমি অলরেডি এখানে চলে এসেছি। এখান থেকে যদি আমরা এই বাঁ হাতে চলে যাই সোজা রাস্তায়, সেটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু পড়বে। ওখান থেকে আপনারা বড় রাস্তাগুলো যেগুলো হাইওয়ে আছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, তো ওইগুলো ধরতে পারেন। তো কিন্তু আমরা আপাতত এখন নেব ডান দিকটা, যেহেতু আমরা মা ফ্লাইওভার ধরে সায়েন্স সিটির দিকে যাব। এখান থেকে ডান দিক নিলে হচ্ছে মা ফ্লাইওভার, বাঁ দিক নিলে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। আমরা এবার ধরে নিলাম মা ফ্লাইওভার, যেটা আমি এতক্ষণ বলছিলাম। কিন্তু একটা কথা বলি, বিভৎস ঠান্ডা এখনও অবধি। অলরেডি 8:30টার কাছাকাছি টাইম হয়ে গেছে, এখনও অবধি কিন্তু সেইভাবে রোদ ওঠেনি। আকাশ পুরো মেঘলা, অ্যান্ড আপনারা যদি দেখতে পারেন কুয়াশায় কিন্তু ঢাকা। তো মা ফ্লাইওভার হচ্ছে আমাদের কলকাতাবাসীদের কাছে একটা ঐতিহ্যপূর্ণ একটা ব্রিজ বলতে পারেন। অনেক বছর ধরে এই ব্রিজটা আমাদেরকে সার্ভ করে যাচ্ছে, এখনও অবধি ব্রিজটা বেশ সুন্দর, মানে অনেকটাই টাইম ব্রিজটার জন্য সেভ হয়। আমরা যদি এখান থেকে বাক্সার কাজ হয়ে যেতে চাইতাম, তাহলে কিন্তু এক গাদা সিগনাল জামের পড়ে আমাদের কিন্তু ওইটুকু জার্নি করতে কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগলো। বাট মা ফ্লাইওভার হয়ে যাওয়ার পর থেকে আমাদের কিন্তু সেই টাইমটা আর লাগে না। গাইজ, আর যাই বলো, ওয়েদারটা কিন্তু সেরা লাগছে। সূর্য কিন্তু, জানি না ক্যামেরায় কতটা আসছে, সূর্য কিন্তু মেঘের মধ্যে ঢুকে গেছে, হালকা হালকা রোদ দিচ্ছে। সেই হালকা হালকা রোদের মধ্যে চালাতে কিন্তু আমার সত্যি অপূর্ব লাগছে, অপূর্ব ঠান্ডা। সাথে এরকম রাস্তার মধ্যে আমার CB350 ইজ অসাম, মাইন্ড ব্লোয়িং। তো রাস্তায় যেতে যেতে আপনাদেরকে আমি যতটা পারছি ওয়েদারটা দেখানোর চেষ্টা করছি, বাট আমি জানি আমার ক্যামেরা অত ভালো করে আসছে না, তো যতটা সম্ভব আমি দেখাচ্ছি। তো জাস্ট তোমরা ওয়েদারটাকে দেখো গাইস, ওয়েদারটা দেখো, বাস মানে কি বলবো, ইটস
মানে বলে ভাষা মানে শেষ করা যাবে না, এরকম একটা ওয়েদার। মানে পুরো দার্জিলিংয়ের ভাইব পাচ্ছি আমি, পুরো দার্জিলিং। সরি গাইস, একটুখানি ভুল হলো আমার। রুবির দিক দিয়ে ব্রিজ থেকে নামা উচিত ছিল, আমি শর্টলেকের দিকে নেমে গেছি। আই এম সরি, মানে আমি গাড়ি চালাতে চালাতে ওয়েদারটার মজা নিতে আমি ভুলে গেছিলাম। সরি, কিছু মনে করবেন না। তো এইবার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনারা অলরেডি দেখেছেন আমার টাকি ব্লগ, যেটা আমার চেম্বার ব্লগ আছে, সেটাতে হচ্ছে এই রাস্তাটা যেটা সায়েন্স সিটির পাশ দিয়ে বাঁ দিক দিয়ে বেরিয়ে যায়। এখন আমি যাওয়ার পথে ওই রাস্তাটাই প্রথম নেব। এখানে দুটো রাস্তা হয়, এক সোজা চলে যাওয়া যায় বারুইপুর গড়িয়া হয়ে, মানে গড়িয়া বারুইপুর সোনারপুরের উপর দিয়ে গিয়ে কামালগাছি ফ্লাইওভার ধরে ক্যানিং যাওয়া, সেই রাস্তাটা। কিন্তু আমি এখন নেব হচ্ছে লেফট সাইড দিয়ে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে এই রাস্তা প্রথমত দিই, কারণ এই রাস্তাটা সবাই বলে অনেক শর্ট, বাট আমি বারবার বলি এই রাস্তা একদমই শর্ট নয়। প্রচণ্ড বড় রাস্তা, প্রচণ্ড, কমসে কম 15 থেকে 20 কিলোমিটার আপনাকে বেশি গাড়ি চালাতে হবে। তো আমি সাজেস্ট করবো সবসময় আপনারা গড়িয়ার ওই দিক দিয়ে আসুন, বাট যেহেতু এই দিকেও একটা রাস্তা আছে, তো আমার মনে হয় এই রাস্তাটুকু আরেকটু আপনাদেরকে দেখিয়ে দেওয়া আমার ভালো হবে। হ্যাঁ, রাস্তার কন্ডিশন যদি বলেন, রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ নেই যতটুকু আমি গাড়ি চালাচ্ছি। তো দেখুন, আগে আগে যত যা পাবো আমি সবই আপনাদের জানানোর চেষ্টা করব। তবে চেম্বার যেহেতু যাই আমি এই দিক দিয়ে বসিরহাটি, তো আপনারা জানেন যে বসিরহাট বা মালঞ্চ অবধি রাস্তা কিন্তু খুব ভালো। মধ্যিখানে ঘটকপুকুরের জায়গাটুকু একটু খারাপ, বাকি রাস্তা কিন্তু A1। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রিন ফলক রয়েছে, ওখানে দেখুন রয়েছে গদখালি 98 কিলোমিটার, ঝাড়খালি হচ্ছে 110 কিলোমিটার, বাসন্তী 86 কিলোমিটার। তো চলুন যাওয়া যাক। প্রকৃতি কতটা সুন্দর হতে পারে সেটা হয়তো আপনাদের জানা নেই, কিন্তু আমার এই ভিডিওর মধ্যেখানতে আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রকৃতিটা কতটা সুন্দর। ঠান্ডা একদম, মানে রোড টুয়ার্ড দ্য হেভেন টাইপের একটা রাস্তা, মসৃণ সমান রাস্তার সাথে জম্মে ঠান্ডা পড়েছে। আমার কিন্তু এত কিছু পড়ার পরেও ঠান্ডা লাগে। আমি অলমোস্ট ঘটকপুরের কাছাকাছি চলে এসেছি। ঘটকপুর যাওয়ার এই রাস্তাটুকুটাই খুব খারাপ, মানে ঘটকপুরের কিছুটা আগে কিছুটা পরে এই রাস্তাটা সবসময়ই খারাপ। আমি জানি না কেন, আমি চেম্বার ভিডিওতেও দেখিয়েছি, আজকে আবার দেখানোর চেষ্টা করছি। এই রাস্তাটা কিন্তু সত্যি খারাপ, মানে এই জায়গাটুকু আপনাদের খারাপ প্যাচ আছে, ঠিক আছে? তো এই জায়গাটা আপনাদেরকে একটু সাবধানে চালাতে হবে, আদারওয়াইজ রাস্তা ইজ ওকে, নো প্রবলেম, আপনারা আরামসে চালাতে পারেন, ঠিক আছে? এই রাস্তাটা কখনোই ঠিক হয় না। আমি যে জায়গাটা এখন পৌঁছে গেছি সেটা হচ্ছে ঘটকপুর। ঘটকপুকুরের এই সিগন্যালটা একটু কেমন একটা জানো, এই সিগন্যালটা আমি প্রতিবারই দেখি, মানে যে যেখান থেকে এবারে ঢুকে যায়, কোনো নেই, কোনো বাঁধন নেই, কোনো লাগাম নেই, কোনো কিছুই নেই। এই সিগন্যালের মানে কী যে ভ্যালু, দেখুন আমাদের এদিকে খোলা, ওদিক দিয়ে গাড়ি ঢুকে যাচ্ছে। তো এরকমই একটা ব্যাপার, এই সিগন্যালটা কী যে আছে কেউ জানে না। এই সিগন্যালটা আমাদের সামনে গ্রিন আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনারা ক্যামেরাতে, ওখান থেকে দেখুন গাড়ি যাচ্ছে। তো জানি না কীরকমভাবে সিগন্যালটাকে অপারেট করা হয়, মানুষজন সিগন্যালটাকে পাত্তাই দেয় না, লিটারালি সিগন্যালটাকে পাত্তাই দেয় না যেটা বলা হয়। তো ঘটকপুরের এই রাস্তাটুকুই খারাপ, সামনে কিছুটা কিছুটা পিছনে, যতটুকু আমি দেখালাম আপাতত রাস্তাটা খারাপ। আমি চেম্বার যাই তো চেম্বার থেকেই বলছি রাস্তাটা খারাপ। তো এই রাস্তাটুকু আপনারা একটু সাবধানে চালাবেন, বাকি রাস্তার নিয়ে আপনাদের কোনো ডাউট হবে না, কোনো কিছু হবে না। তো চলুন যাওয়া যাচ্ছে আপাতত। অনেকেই জিজ্ঞেস করছেন যে ঠান্ডা কেমন, তাহলে একটা কথা বলে দিই, ঠান্ডা মারাত্মক ঠান্ডা। বাট দার্জিলিং বা সিকিমের সাথে তুলনা যদি করেন তাহলে কি বলুন তো, ওখানে সকালবেলা রোদ ওঠে, তো রোদ উঠলে ঠান্ডাটা একটু কম লাগে, মানে সকালবেলা, রাত্রেবেলা আবার বেশ ঠান্ডা লাগে। তো সকালবেলাটুকু ওই রোদ উঠলে বেশ ঠান্ডাটা কম লাগে। এখানে আজকে রোদই উঠছে না, কুয়াশায় ঢাকা, আর দেখুন সালাম মাঝখান থেকে ভ্যান নিয়ে যাচ্ছে, কী বলবো। সো এটাই হচ্ছে ব্যাপার। এই যে চলে এসছি মালঞ্চ, এটা হচ্ছে মালঞ্চ বাজার, মালঞ্চ বাজার, মালঞ্চ বাজার। হে প্রভু হরে রাম কৃষ্ণ জগন্নাথম, সরি, এটা হচ্ছে মালঞ্চ বাজার। এখান থেকে আপনারা প্রায় ভিডিওতেই দেখেছেন আমার, প্রায় না মানে চেম্বার যে ভিডিওটা করেছি ওই ভিডিওটা অলরেডি দেখেছেন এই জায়গাটা, তো ওই জন্য বেশি আর ডেসক্রিপশন দিচ্ছি না। তো এখান থেকে আমরা সোজা বেরোবো সরবেরিয়া হয়ে ক্যানিং যাব। তো রাস্তাটা এখনও অবধি অনেকটাই, মানে কি বলবো, অনেকটাই। তো এখান থেকে
আমরা যদি বাঁ দিক নিয়ে নিই তাহলে আমরা পড়ে যাচ্ছি ওই বসিরহাট টাকির দিকেই। ওখান থেকে বনগাঁ বারাসাতও যাওয়া যায়, তো এই দিক দিয়ে বাঁ দিক নিতে হয়। কিন্তু আমরা আজকে কী বেরোবো, যেহেতু সোজা যাচ্ছি, তার কারণ বাসন্তী যাব, তাই বাসন্তীর জন্য এদিক দিয়ে সোজা বেরোতে হবে, আমরা এদিক ওদিক কিছুই নেব না। তো চলুন, যা সিগন্যালটা খেয়ে গেলাম, তো এখানে দাঁড়াতে হবে, সিগন্যালটা পার করে তারপরে আমাকে সোজা বেরোতে হবে। আপাতত সিগন্যালের জন্য অপেক্ষা করি একটু করে। মালঞ্চ থেকে আমরা সোজাই বেরোলাম সরবেরিয়ার দিকে। রাস্তা কিন্তু ভালো, রাস্তা খারাপ নয়, আপনারা চাইলে এই রাস্তা দিয়ে যেতেই পারেন, নো প্রবলেম। রাস্তার সিগন্যাল সেরকম নেই, জ্যামাট সেরকম নেই, আরামসে আপনারা চালিয়ে যেতে পারবেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, রাস্তাটা খারাপ না কিন্তু ভালো, কিন্তু ডিস্টেন্সটাই হচ্ছে অনেকটাই বেশি ডিস্টেন্স। তো আপনারা মোটামুটি এই রাস্তায় ভালোই ক্রুজ করতে পারবেন আপনারা যদি চান, খারাপ রাস্তা নয়। তবে একটু গরু ছাগল আছে, কুকুর বেড়াল গরু ছাগল রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে, তো সেইগুলো একটু দেখে শুনে যদি চালানো যায় তো রাস্তা খারাপ নয়। তো ঠান্ডার মধ্যে বেশ ভালোই ঠান্ডা লাগছে। চলো যাচ্ছি এখন আস্তে ধীরে আপাতত, আর সাথে আপনারা একটু প্রকৃতিটাকে এনজয় করুন, কি বলবো। কি লাগছে দেখো রাস্তাটাকে, ফাটাফাটি। সাথে মানে প্রকৃতিটাকে সাথে রাস্তাটা যত সুন্দর লাগছে না, দুপাশে ঝিল, তারপরে মধ্যিখান দিয়ে রাস্তা, উফ অসাম। মানে এই সব জিনিসগুলো কিন্তু দেখা পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার বলা যায়। তো এই সব জিনিসগুলো কিন্তু সহজে দেখা যায় না। তো আপনারা জাস্ট দেখুন যে কত সুন্দর লাগছে প্রকৃতিটাকে। মানে এরকম ঝিল টিল কি আপনারা দেখেছেন মানে আপনাদের কলকাতার এই দিকটায়? আমি তো দেখিনি কলকাতাতে। তা বাজারের মধ্যে চলে এলাম, বাজারের উপর দিয়ে যাচ্ছি। বাজারের নামটা ঠিক খেয়াল নেই, যে কোনো একটা নাম হবেই। সরবেরিয়া এত কাছাকাছি নয়, সরবেরিয়া মালঞ্চ থেকে মোটামুটি 20-25 কিলোমিটার মতো আছে। তো সরবেরিয়া যাওয়ার পথেই বাজারটা পড়বে। তা আপনারা বাজার এরিয়ায় সবসময় সাবধানে চালাবেন, তাড়াহুড়ো করবেন না কিন্তু। এইটা হলো দি আলটিমেট সরবেরিয়া। ইয়েস, এইখানে জিওর পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি আমি। যদি আপনারা জিওর পেট্রোল পাম্পে তেল ভরানোর থাকে তো এইখান থেকে ভরাতে পারো। জিওর পেট্রোল পাম্প অনেকেই আছে, জিও করতে থাকো, জিওর পেট্রোল পাম্প ছাড়া অন্য জায়গায় তেল ভরাবে না, তারা এখান থেকে ভরাতে পারো, আছে। আর এইটা সরবেরিয়া। চলুন, এই রাস্তাটা কোথায় যায় আমার খেয়াল নেই, তো দেখে নেবেন একটু। সো গাইজ, এইখানে দেখা যাচ্ছে বাসন্তী 28 কিলোমিটার, ক্যানিং 9 কিলোমিটার। ক্যানিং তো বেশি দূর নয়, সামনের দিকে ডান দিকে সোজা ঢুকে গেলেই ক্যানিং। তো বাসন্তী এখনও 28 কিলোমিটার। তো চল যাওয়া যাক, আর কি বলবো, এই রাস্তা যখন নিয়েছি কমপ্লিট তো করতেই হবে। তো যাই, রাস্তা খুব খারাপ নয়, এই একটু জায়গা বাপরে বাপ। তো এখানে দেখতে পাচ্ছ গ্রিন এতে লেখা আছে সোজা গেলে ক্যানিং। তো আমরা ক্যানিং যাব না, আমরা যাচ্ছি কোথায়, চলো সেখানেই যাই। অলরেডি আমার গাড়ি 85 কিলোমিটার চালানো হয়ে গেছে। 85 কিলোমিটার আমি যদি বারাইপুর সোনারপুর হয়ে আসতাম তাহলে এতক্ষণ আমার বাড়ি গিয়ে বেশি হয়ে যেত, বাট এখানে কিন্তু হয়নি। এখানে স্টিল মানে এখনও আমাকে যেতে হচ্ছে, 85 কিলোমিটার চালানোর পরেও আমাকে যেতে হচ্ছে।
মানে এখনও আমি সেই হসপিটাল মোড়ই আসিনি, যে মানে যেখান থেকে রাস্তাটা ক্যানিং যায় বাসন্তীর দিকে চেঞ্জ হয়, সেই রাস্তাটুকুই আসেনি এখন। যে আপনাদের কি বলবো, তাহলে ভাবুন কতটা দূর। I never ever recommend this road if you want to come সুন্দরবন or বাসন্তী or ঝড়খালি, গদখালি, whatever। আপনি যদি বারুইপুর, সোনারপুর হয়ে আসেন, মাচ মোর চিপার, অ্যান্ড ওখান থেকে আসলে আপনার রাস্তা অনেক কম পড়বে, গাড়িতে তেল অনেক বাঁচবে। বাট একটাই জিনিস, ওই রাস্তাতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বাম্পার আছে, গাড়ির স্পিড ব্রেকার অনেক বেশি। এই রাস্তায় স্পিড ব্রেকার অতটা নেই, বাট স্টিল জাস্ট ভাবুন, সবে আমি পৌঁছালাম হসপিটাল মোড়, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার ক্যানিংয়ের দিকে, বাট আমরা যাব লেফটে, সোজা গেলে ক্যানিং। এখান থেকে ক্যানিং মোটামুটি ওই 6-7 কিলোমিটার মতো হবে, একদম কাছেই। আমরা এদিক দিয়ে চলে যাব লেফটে, এই যে গাড়িগুলো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে। এখান থেকে বাসন্তী আর মোটামুটি 14-15 কিলোমিটার মতো। তো এই 14-15 কিলোমিটার রাস্তা পুরো মাখনের মতো, এই রাস্তাটা আপনারা এখান থেকে যেতে পারেন। এরপরে এখান থেকেই যেতে হবে, এই রাস্তাটা মানে দুজনের কানেকশান হওয়ার পরে এই রাস্তা দিয়েই যায় এটা। তো এতক্ষণে আমি যদি বারুইপুর হয়ে আসতাম তাহলে অনেক আগে পৌঁছে যেতাম, অনেক। দেখুন এখানে এটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বাসন্তী 14 কিলোমিটার, ঠিক আছে। তো চলুন আপাতত বাসন্তী যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা। আমরা অ্যাকচুয়ালি যাব হচ্ছে কোথায়, থাম্বনেলে লেখাই রয়েছে, তো সেখানটাই যাব, সুন্দরবন, ঠিক আছে। সুন্দরবন যাওয়ার জন্য আমাদের যে জায়গায় যেতে হবে সেটা আপনি আরও মানে যেতে যেতে বলছি আর কি। চলো যাওয়া যাক, আপাতত যাচ্ছি, কন্টিনিউ করছি। রাস্তা একদম মাখন। তো চলুন, লেটস রাইড। আমরা চলে এসেছি সোনাখালিতে। এটা আমাদের জার্নির মানে বলতে পারেন অলমোস্ট 85 to 90% কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ব্রিজ পেরোতে হবে। এই রাস্তাটা সোজা যদি চলে যান, সেটা হচ্ছে আমাদের যে নদীটা আছে, ওই নদীটার ঘাট, ওই ঘাটে চলে যাবেন। বাট আমরা যাব এই দিক দিয়ে সোজা ব্রিজ পেরিয়ে আমরা বাসন্তী যাব, দেন গদখালি বা ঝড়খালি যেখানে যাওয়ার আমি সেই জায়গাটায় যাবেন। বাট আমরা যেখানে যাব সেই জায়গাটার জন্য আমাদেরকে ব্রিজ পেরোতেই হবে। ব্রিজ পেরিয়ে আপনাদেরকে ওখানে যেতে হবে। আজকে 25শে ডিসেম্বর, তাই জন্য প্রচণ্ড পরিমাণে রাস্তায় ট্রাফিক আছে এই জায়গাটায়। বাট এর আগের দিকে কিন্তু অতটা ট্রাফিক নেই, বাট যত দিন বাড়বে তত ট্রাফিক বাড়বে। তার কারণ হচ্ছে আমার বাড়ির সামনে একটা বড় চার্চ আছে, তাই জন্য। এবার আমরা উঠে যাব বাসন্তী ব্রিজে। তো দেখো বাসন্তী ব্রিজটা কেমন। তো রাস্তায় এই জায়গাটায় কেন ট্রাফিক বাড়বে তার একটা বড় কারণ হচ্ছে চার্চ। এখানে একটা চার্চও আছে। এই যে ব্রিজটা, এই ব্রিজটার নাম হচ্ছে হোগল ব্রিজ অথবা বাসন্তী ব্রিজও বলতে পারেন। তো এইখানে দুদিকে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এর নিচে ওই যে নদীটা, অ্যান্ড নিচে মানে যার উপর দিয়ে ব্রিজটা আর কি যাচ্ছে, এই নদীটা ভালো করে দেখে নাও। এই নদীটাই কিন্তু আমরা আবার পার হব, কিন্তু ওই জায়গায় ব্রিজটা নেই। আবার এই নদী দিয়ে আপনারা যদি যান, সেখানে কিন্তু ওই ক্যানিং বা ওই দিকেও উঠবেন। তো আমাদের পার হতে গেলে এই নদীটা ব্রিজ আছে, এটা পেরিয়ে যেতে হবে, গিয়ে ওখানে আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু এই নদীটা আর পাবো না, মানে পার করার জায়গা নেই। ওখানে আমাদেরকে পুরো নৌকা করেই পার হতে হবে, ব্রিজ নেই। নদীটা কতটা বড় আর নদীর মানে কত সুন্দর লাগে সেই জিনিসটা দেখার জন্য আপনাদের কিন্তু যেতেই হবে। তো এটা হচ্ছে বাসন্তী, এই ব্রিজটার নামলেই বাসন্তী, এই জায়গাটার নামই বাসন্তী। এখানে আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন বাসন্তী। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বাসন্তীতে, সেটা হচ্ছে কি 25শে ডিসেম্বরের জন্য এই যে চার্চটা আমার বাঁ হাতে, দাঁড়ান আমি দেখানোর চেষ্টা করছি। এই যে বাঁ হাতে এই যে চার্চটা দেখতে পাচ্ছেন, এই চার্চটা আমি রাতের বেলা কীরকম হয় সেটা আমি দেখানোর একটু চেষ্টা করব যদি পসিবল হয়। তো আপাতত আমরা সোজা বেরিয়ে যাচ্ছি সুন্দরবনের দিকে। ওখানে প্রচুর ভিড় এখন। তো চলুন যাই আপাতত সুন্দরবনের দিকে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, একদম এই রাস্তাতে আপনাকে সোজা যেতে হবে। তো চলুন। তো বাসন্তী থেকে সোজা যখন আসবেন, কিছুটা আসার পর আপনাদের একটা জায়গা পড়বে, যে জায়গাটার নাম হচ্ছে তিন মাথা বলে। এই যে সামনে একটা মাদার টেরেসার মূর্তি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে আপনার ডান দিক দিয়ে ঝড়খালি, আমরা নেব বাঁ দিকে।
বাঁ দিক দিয়ে সোজা বেরোবো, ডান দিক দিয়ে গেলে ঝড়খালি। ওটা কোথায় যায়, কীরকম যায় সেটাও আমি দেখাবো, বাট আপাতত এই রাস্তায় আগে চলুন। এই রাস্তায় যখন আপনি গাড়ি চালাবেন তখন একটা জিনিস খুব ভালোভাবে ফিল করতে পারবেন, সেটা হচ্ছে প্রকৃতি, নেচার। যদিও এখন মানে সেই গ্রাম্য ভাবটা আর নেই, আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে এই রাস্তায় আপনি যখন এই সব গাড়ি নিয়ে চালাবেন, লিটারালি মানে আপনি 70-80-র কাছাকাছি ক্রুজ করতে পারবেন। কিন্তু ডিসপাইট অফ সুন্দরবনের রাস্তা, এটা কিন্তু হাইওয়ে, স্টেট হাইওয়ে 3। রাস্তা ধরে সোজা কন্টিনিউ করতে হবে। করার পরে আপনারা এই যে জায়গাটা পৌঁছাবেন সেটা হচ্ছে গদখালি বলে। রাস্তার পাশ থেকে যে প্রচণ্ড পরিমাণে গাছগুলো দেখতে পাচ্ছেন না, এই গাছগুলো এই যে ভিউটা দেয়, এই ভিউটাই কিন্তু মানে মনটাকে জুড়ে নেয়। এখানে অনেক এখন রিসর্ট হোটেলও খুলে দিয়েছে, আপনারা থাকতে পারেন। এখানে পেট্রোল পাম্পও আছে, ওই যে দেখা যাচ্ছে। তো যদি পেট্রোলে অসুবিধা হয় এখান থেকেও পেট্রোল ভরাতেও পারেন। বাট আপনাদের মেন যে প্রকৃতি, যে নেচারটা, যেটার জন্য আপনি এত দূরে এসছেন, এটা এই জায়গাটা ভালোভাবে ফিল করতে পারবেন। গাছগুলো কি লাগছে দেখুন, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। গদখালি আসার পর সবার প্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাইকটাকে পার্ক করা। পার্ক কিভাবে করবেন, ওখানে লোকজনকে জিজ্ঞাসা করবেন, ওখানে পার্কিং আছে, বাইক পার্কিং, আরামসে পার্ক করে দেবেন। দেওয়ার পরে আপনাকে সবার প্রথমে আসতে হবে ফেরিঘাটে। ওখানে জিজ্ঞাসা করে দেবেন গোসাবা যাওয়ার ফেরিঘাট কোনটা। এখানে যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, ওই লঞ্চগুলো কিন্তু সুন্দরবন ট্যুরে যায়। আপনারা যদি ট্যুরে যেতে চান ওই লঞ্চে করে যাবেন, আলাদা করে বুকিং করতে হয়। বুকিং করে তারপর যেতে হয়। ওখানে টাইম নেয় 2 দিন 1 দিন, যেরকম আপনি বুক করবেন সেরকম। তবে এই ফেরিঘাটে আসলে এই ফেরিঘাট থেকে কিন্তু বাইকও নৌকা করে পার করা যায়, বাট আমি প্রেফারলি বাইক পার করতে চাই না। আমি এখানে এসেছিলাম অ্যান্ড এখান থেকে আমি লঞ্চে করে বেরোবো। তো আমার মতে আপনার সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাইকটা পার করে নেওয়া, দিয়ে এখানে লঞ্চের জন্য মানে বোটের জন্য অপেক্ষা করে বোটে করে আপনাকে পেরোতে হবে, পেরিয়ে যেতে হবে গোসাবা। ঠিক আছে, চলুন যাই। তো বোটে আমি উঠে গেছি। বোট আসার পর বোটে উঠে গেলাম। এই যে বোট, এই পাশে এত জল দেখুন, মানে জানি না আপনারা দেখেছেন কি না, শুধু জাস্ট মানে সারাউন্ডিংসটা দেখুন। বোটে অনেক লোক, দেখুন অনেক কটা বাইকও আছে, আপনি চাইলে বাইক নিয়ে যেতে পারেন। বাইকের আলাদা চার্জ নেয়, সেরকম চার্জ নিয়ে আপনি যাবেন। আপনারা জাস্ট ভিউটাকে দেখুন। ওই দিকটা হচ্ছে মানে কি বলবো, এই দিকটা আমার পিছন দিকে যেটা হচ্ছে সেই দিকটায় জঙ্গল আছে, সেই দিকটায় বঙ্গোপসাগরও আছে। জাস্ট ভিউটা দেখুন, ভিউটা দেখুন, অসাধারণ লাগছে না? অসাধারণ, মানে এমাথা ওমাথা কিন্তু দেখা যাচ্ছে না, লিটারালি এতটাই দূরে। তো ব্রিজ আশা করি হবে কি হবে না আমি জানি না, বাট আপাতত চলুন। তো আমরা নেমে গেছি গোসাবাতে। এখান থেকে আমরা এবার যাব যে জায়গাটা, সেটার নাম হচ্ছে পাখিরালা। পাখিরালায় গিয়ে আমাদেরকে মেন জঙ্গলের জন্য স্টার্টিং হয়, দ্যাট ইজ গোসাবা বাজার। ওখানে আপনার টিকিটের পয়সা নেবে, আপনি বোট ভাড়া যেটা নেয় সেটা নিয়ে নেবেন। নিয়ে দেওয়ার পরে আপনি এই যাবেন হচ্ছে গোসাবা বাজার দিয়ে সোজা বেরিয়ে যাবেন একদম আপনার ডান দিক হয়ে, সরি বাঁ দিক হয়ে সোজা বেরিয়ে চলে যাবেন পাখিরালার উদ্দেশ্যে। ওখানে সবাইকে জিজ্ঞেস করে নেবেন আমি যাব পাখিরালা। তো পাখিরালা কীভাবে যাবেন, ওখান থেকে আপনার টোটো, ম্যাজিক, ভ্যান এইসবগুলো ছাড়ে, সেখান থেকে আপনাকে নিতে হবে। এই বাজারটা কিন্তু যথেষ্ট বড়, যথেষ্ট বড়। ঠিক আছে, তো আমরা এবার উঠে গেছি পা ভ্যানে, মানে অ্যাকচুয়ালি ইঞ্জিন ভ্যান, যেটা মোটর ভ্যান বলা হয়, ওই ভ্যানে। প্রতিটা ভ্যানে কিন্তু মোটামুটি 4 থেকে 5 জনের বেশি ওরা নেয় না, ভাড়া 35 রুপিস পার হেড। তো আমরা যে নদীতে এলাম, সেই নদীটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্যামেরায় আমি দেখানোর চেষ্টা করছি। আমার কিন্তু বাঁ হাতে ওই নদীটাই রয়েছে। ওই নদীর পাশ থেকে রাস্তা দিয়ে সোজা আমরা চলে যাচ্ছি কিন্তু পাখিরালার দিকে আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন যাই। আমি তখন পিছনে বসেছিলাম, তখন পিছনে লোক ছিল, মানে সামনে লোক ছিল, তাই জন্য আমি এখন সামনে চলে এলাম। সামনে এসে আপনাদেরকে পুরো রাস্তাটা দেখানোর চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে। চোখে দেখলে তো আপনারা এই গ্রাম্য পরিবেশটাকে মানে দারুণভাবে উপভোগ করতে পারবেন, কিন্তু যেহেতু আপনারা ক্যামেরার মাধ্যমে দেখছেন, তো দেখুন, যতটা উপভোগ করতে পারেন ততটাই করুন আর কি বলা যায়, তাই না? তো চলুন আপনার যাই পাখিরালার দিকে। তো আমি এখানে চলে এসেছি পাখিরালা। এখান থেকে সজনেখালি যাবার যেসব নৌকা থাকে সেগুলো নেবেন। এই সব নৌকাগুলো পার হেড 100 রুপিস নেয়, আপনাকে পুরো জঙ্গলের সাইড দিয়ে আপনাকে ঘোরাবে। তাতে যদি আপনার ভাগ্য ভালো থাকে অনেক কিছু দেখতে পাবেন। এখানে মধুও পাওয়া যায় 300-400 টাকা করে কিলো। তো ভালো যদি চিনতে পারেন তবে কিনবেন, না হলে কিনবেন না।
আমরা এখান থেকে নৌকাতে উঠে পড়লাম, যাব বলে জাস্ট আমরা সজনেখালি যাব, তো সজনেখালিটা পার করার জন্য নৌকাতে উঠে পড়লাম। এটাও কিন্তু দারুণ বড় একটা নদী, তো সজনেখালি যাওয়ার জন্য তো চলুন যাই। তো আপনারা কিছুটা ভিউ এনজয় করুন, আর কি বলবো, জাস্ট এনজয় করুন। কত সুন্দর লাগছে না। এখান থেকে কিন্তু অনেক বোট, বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে জিনিসপত্রগুলো আদান প্রদান হয় সেইগুলোর জন্য অনেক বোটও যায়, আপনারা দেখতে পাবেন যদি এসে যান। এখানে বড় বড় ভেসেলগুলো যায়। এটা অ্যাকচুয়ালি নদী না সমুদ্র আমি জানি না, তবে বঙ্গোপসাগরের গিয়ে মেশে এই জিনিসগুলো, সেটাই আমি জানি। জাস্ট সি দ্য বিউটি, সি দ্য বিউটি। তো আমরা যাচ্ছি কিন্তু এখন সজনেখালি যে জায়গাটা বলে, যেটা স্টার্ট হয় সুন্দরবনে, ওখান থেকে কিন্তু পুরো জঙ্গল আপনারা ঘুরে দেখতে পারবেন। বাট ওখানে বন্ড পেপারে সাইন করে যেতে হয়। বন্ড পেপারে সাইন না করলে ওরা পুরো ভেতরে নিয়ে যায় না, যেসবগুলো বলে কোর এরিয়া। বাঘ ওখানে কিন্তু দেখা যায়, বাট ওইগুলো লাইফ রিস্ক থাকে, তো তাই জন্য ওরা বন্ড পেপারে সাইন করিয়ে নিয়ে যেতে বলে, মানে যেতে বলে আর কি। হলো সজনেখালি। আমরা চলে এসেছি সজনেখালিতে, পুরো সজনেখালিতে। মানে এই যে সামনে আমাদের নৌকাটা এবার দাঁড়াবে সজনেখালিতে, ওই দিক দিয়ে সোজা চলে কিন্তু বঙ্গোপসাগরের দিকে পড়ে যায়। আপনারা যেতে পারেন ওখান থেকে বঙ্গোপসাগর সোজা। তো সজনেখালি তো চলুন ঢুকে আপনাদের দেখাচ্ছি। পোর্ট থেকে আমরা নেমে কীরকম কী পরিস্থিতি আমি দেখানোর চেষ্টা করছি। দিস ইজ সজনেখালি, স্টার্টিং অফ সুন্দরবন। এখান থেকে সুন্দরবন স্টার্ট হয়। তো এই যে রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইখান থেকেই সোজা কিন্তু নৌকাগুলো যায়, যেগুলো একদম ভেতরে যেতে হয়। সেই সবগুলো যেতে গেলে এই সবগুলো থেকেই যেতে হয়। এবার ওখানে যাওয়ার জন্য এখানে বন্ড পেপারে সাইন ফাইন করে যেতে হয়। যদি আপনার কিছু হয়ে যায় তাহলে কারোর কোনো দায় নেই। তো এখানে দেখতে পাবেন সুন্দরবন টাইগার রিজার্ভ সেন্টার। এখান থেকে সব এই যে নৌকাগুলো যায়, ওই যে বড় ভেসেলটা দেখতে পাচ্ছেন, ওইটা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে জিনিসপত্রগুলো আদান প্রদান হয় সেটা ওইগুলোর মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, তো চলুন আপাতত আপনাদেরকে একটু সাইড ভিউ দেখানোর চেষ্টা করি যতটা সম্ভব। এখানে যা আছে, ঠিক আছে, এই জায়গাটা টিকিট কাউন্টার মতো লাগছে, আপনাদের মনে হচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে আমাদের। তো চলুন যাই ওখানটা অবধি, তারপর দেখছি। তাহলে একটা জিনিস আপনাদেরকে আপডেট দিয়ে দিই যে ওখান থেকে টিকিট কিছুই কাটতে হয় না, আমাদেরকে বেরিয়ে আসতে হয় ওখান থেকে সোজাই। টিকিট না কেটেই, মানে টিকিট কাটার কোনো দরকার নেই, কারণ জাস্ট নামটা লেখাতে হয় যে কতজন এসছে কি না। কারণ ওই যে নৌকাওয়ালাটা নিয়ে আসে না, ওর নাম লিখিয়ে নিয়ে যায়, কারণ উনি যতজনকে নিয়ে আসে উনি ততজনকেই নিয়ে যাবেন, একজনকে ছেড়ে যান না। কারণ হচ্ছে কি, আপনি যখন মানে প্রথমে নৌকায় উঠবেন তখন যে টাকাটা দেবেন লঞ্চে, সেইটা কিন্তু যাওয়া আসার টাকা পুরো একবারেই দিতে হয়। তো উনি যে কজনকে নিয়ে আসবেন সে কজনকেই নিয়ে যাবেন। আর তার জন্য একটা কথা, এখানে কিন্তু নামানোর পর 30 মিনিটস আপনাদের টাইম দেয় পুরো ঘুরে দেখে নেওয়ার জন্য। ঠিক আছে, 30 মিনিটসের বেশি কিন্তু হয় না। এই যে দেখতে পাচ্ছি কচ্ছপ, দেখুন কচ্ছপটাকে তুলে রেখেছে একটা বড় চেম্বারের মধ্যে, যাতে আপনারা দেখতে পারেন। চিড়িয়াখানা টাইপের ফিলিং আনার জন্য, আর কিছু না। দেখুন কচ্ছপ। গাইজ এইখানে রয়েছে কিন্তু আমাদের কুমির মামা এখানে রয়েছে। ওই দেখতে পাচ্ছি আমি, কুমির যায় না, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না অতটা দূরে যাবে না ক্যামেরা, মনে হয় ওইখানটায় রয়েছে কুমির। অ্যান্ড শুয়ে আছে, রোদ পোয়াছে শীতকালে, বাট ক্যামেরায় আমি দেখাতে পাচ্ছি না, চেষ্টা করেও আসছে না ক্যামেরায় আসছে না। কি করা যাবে, ক্যামেরা আসছে না গাইজ। এটা হচ্ছে সুন্দরবনের একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনারা পুরো জঙ্গলের ভিউটা দেখতে পারবেন, যে জঙ্গলটা কত দূর ফেলে, কত দূর বিস্তারিত আছে। অনেক সময় ভাগ্য ভালো থাকলে এইসব জায়গায় হরিণ আসে, দৌড়ে হরিণ আসে, আপনারা দেখতে পাবেন। তবে আমাদের ভাগ্যটা তো অতটাও ভালো নয় যে হরিণ দেখতে পাবো। কিছুই দেখতে পাইনি কোনোদিন, জাস্ট ঘুরে গাড়ি চলে এলাম সময় নষ্ট করে, আর কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু না গাইস। তো সুন্দরবন এই জঙ্গলের বিস্তারিত জায়গাটা দেখতে আর কি বলবো, দেখুন, আর কিছু তো বলার নেই আমার। তো এইটা হচ্ছে জঙ্গল থেকে পাইচারি করার জায়গা। এখান থেকে আর কি বলবো, দেখুন এই জায়গাতে আগে তো ওইগুলো যাওয়া যেত, এখন সব বন্ধ করে দিয়েছে। এই যে যাচ্ছি আমরা, এখান থেকে সোজা একটা ভিউ দেখা যায়, একটা ভিউ পয়েন্ট বলতে পারেন।
আর তো কিছুই দেখছি না, কিচ্ছু নেই এখন দেখানোর মতো, কিচ্ছু নেই। আগে তো প্রচুর বাঁদর থাকতো, প্রচুর বাঁদর, মানে এখন বাঁদরের বও নেই, লিটারেলি বও নেই। যা বাঁদর ছিল বোধহয় সব মেরে কেটে খেয়ে নিয়েছে আর কিছু না। জাস্ট ভিউটা দেখো, সুন্দর একটা ভিউ। এখানে এখানে ডাবও খেতে পারেন, ভালো ভালো ডাব পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ডাব, আপনারা চাইলে খেতে পারেন। আর কি, এছাড়া তো আর কিছু নেই, মানে কি বলবো, আর কিছুই নেই। জাস্ট এই ভিউটাই দেখুন, জলের ভিউ, সমুদ্রের ভিউ, নদীর ভিউ আর কি। ওইখানে দুটো বাঁদর দেখতে পেয়েছি, ওই যে বসে আছে, ওই যে বাঁদরটা, চলো দেখি, ওই যে এই একটা দুটো বাঁদর ছাড়া আর কিছুই তো আমি দেখাতে পারলাম না, কারণ আমি গাইজ সরি গাইজ, এছাড়া আর কিছুই নেই। কি বলবো, ওই যে বাঁদর, তাও দুটো তিনটে করবে, কিছু বাঁদরও দেখতে পাচ্ছি না। একটা সময় না প্রচুর বাঁদর ছিল, আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন একটা বাঁদর, একটা লোক খাবার চেয়েছিল, দেয়নি বলে তাকে সাঁটিয়ে দুটো চড় মেরেছিল না, এমন লাল হয়েছিল মুখটা, কী বলবো। তো এখানে আর কিছুই নেই, আগে যা ছিল ছিল, এখন শুধু বাঁদর, তাও দু তিনটে, আগে তাও অনেক বাঁদর ছিল, এখন সে বাঁদরও নেই। তা বোদ্ধা কথাই, এখানে আসলে এটা ঘুরে দেখা ছাড়া আর কিছুই নেই, পিকনিক করা ছাড়া আর কিছুই পাবে না। তো গাইস, তোমাদেরকে এই ভিউ ছাড়া তো আমি আর কিছুই দেখাতে পারলাম না। তো এটাই দেখো, এটাই দেখে তোমরা এনজয় করো, আর কি বলবো। ততক্ষণ আমরা বাড়ির দিকে যাই, এবার পার হয়ে আবার পাখিরালয় যাই, দেন ওখান থেকে পেরিয়ে যাবো গোসাবার দিকে। সো আমরা চলে এলাম গোসাবাতে। গোসাবা থেকে আমরা এবার পার করব গদখালি যাব, ওখান থেকে আরেকটা সাইড যাওয়ার চেষ্টা করব। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমরা খাওয়া দাওয়ার প্ল্যান কিছু করছি না, কারণ খেলে টাইম নষ্ট হবে। তো টাইম যতটা বাঁচানো যায় সেই বেঁচে যাওয়া যায়। তো এখান থেকে আমাদের বেরোতে হবে, নৌকা উঠতে হবে, আবার এগেইন নৌকাটা পার করতে হবে। তো চলুন দেখি। গাইস, আমরা নৌকায় উঠে গেছি, আমরা যাচ্ছি গদখালি। জাস্ট ভিউটা দেখো গাইস, সূর্য তাপে ভিউটা দেখো, অসাধারণ ভিউ না? জাস্ট দেখো তোমরা। আমি বাইক নিয়ে নিয়েছি, গদখালি পৌঁছে গেছি, এখান থেকে বাইক নিয়ে নিয়েছি। আমার প্রথম কাজ হচ্ছে কি, আমার বাইকটা ফিউল আপ করাবো, কারণ আমি তেল ভরিনি, কালকে রাতেও তেল ভরে রাখতে মনে নেই, অ্যান্ড তেলটা ভরিনি। মোদ্দা কথাই হচ্ছে, তেলটা আমাকে ভরতে হবে, তেল ভরিয়ে আমাকে বেরোতে হবে। তো আপাতত চলুন তেলটা ভরাই প্রথমে, তা আপনাদের দেখালাম। এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, আমাকে আগেই বাসটার আগে যেতে হবে, গিয়ে তেলটা ভরাতে হবে, দিয়ে আমরা যাব ঝড়খালির দিকে। টাইম এখন বাজে 2টো। তো আমি ভেবেছিলাম হয়তো লেট হবে, বাট খুব বেশি লেট হয়নি। তো চলুন সবার আগে তেলটা ভরে নিই। তেল ভরা হয়ে গেছে। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু কার্ড খুব একটা বেশি নেয় না, আপনাদেরকে আইদার অনলাইন করতে হবে আর ক্যাশ নিতে হবে। আদারওয়াইজ কার্ড খুব একটা বেশি এখানে অ্যাপ্লাই, মানে এরা অ্যাকসেপ্ট করে না, কারণ আমার তো করেনি। আমরা চলে এলাম এগেন ওই জায়গায় যেখান থেকে আপনাদের অলরেডি বলেছিলাম, ডান দিক গেলে ঝড়খালি, বাঁ দিক আমরা যাচ্ছি গোসাবাতে, মনে আছে? আচ্ছা চলো, মনে নেই, কোনো অসুবিধা নেই, আমি আবার দেখিয়ে দিচ্ছি ওই জায়গাটা, যেটা মাদার টেরিজা মোড় আমি আগেই বলেছিলাম, সেটাও মনে নেই, তাই তো? ঠিক আছে, কোনো আপত্তি নেই। তো এইখান থেকেই আমাদেরকে নিতে হবে, এই যে মাদার টেরিজা মোড় দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ঘুরে চলে যাব এই রাস্তাটায়, যেটা ঝড়খালি যায়। এই রাস্তাটায় ঝড়খালি যায়, এই রাস্তাটাও ভালো, আপনারা মানে এখানে আরামসে গাড়ি চালাতে পারবেন স্মুথলি, কোনো অসুবিধা হবে না। শালা কিরম ভ্যান চালাচ্ছে, তো কোনো অসুবিধা হবে না, চলুন যাই।
ছোটোবেলা থেকে আমরা এইসব রাস্তায় সাইকেল চালিয়ে গাড়ি চালিয়ে বড় হয়েছি, তো রাস্তাগুলো আমার সাথে অতটা ফ্যামিলিয়ার, আপনার নাও হতে পারেন, ঠিক আছে। ওই দিন কুত্তা, ওকে, সো লিভ দ্যাট পার্ট। কুত্তা গরু ছাগল কিন্তু এই রাস্তায় প্রচুর আছে, তো বি কেয়ারফুল অন দ্যাট রোড। প্রচুর আছে এই রাস্তায়, ঠিক আছে। রাস্তায় সাবধানে গাড়ি চালাবেন। অ্যান্ড মোস্ট পার্ট ইজ রাস্তার যে কর্নারিংগুলো আছে, ব্লাইন্ডলি কর্নারিং করবেন না। এই রাস্তায় কিন্তু প্রচণ্ড মানে বাজে বাজে কর্নারিং আছে, আর সামনের দিকে হুটহাট করে অটো ভ্যান চলে আসে, তো সেইগুলো একটু দেখে। আমি ছোটোবেলা থেকে গাড়ি চালিয়েছি এই রাস্তায়, সাইকেল চালিয়েছি। এই যে দেখুন কর্নারিংটা। গাইস পৌঁছে গেছি ঝড়খালি, একদম ঝড়খালি। এটা হচ্ছে ঝড়খালি রাজা বাজার যেটা নাম, তো ঝড়খালি বাজারও বলতে পারেন। এখানে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা নেব বাঁ দিক, লেফট সাইড নিলে চলে যাব আমরা যেখানে যাচ্ছি ঝড়খালি আইফেড বলে ওই জায়গাটায়। আর সোজা গেলে কোথায় যায় আমি জানি না, তো সোজা যাওয়ার কোনো মানে হয় না। তো চলুন লেফটটাই নিয়ে নিই, আমরা যেখানে যাবো বলছি সেই জায়গাটাই যাই আর কি। চলো যাওয়া যাক। এই রাস্তাটা দেখছেন, এই যে নিচে আমি যেটার উপর দিয়ে গাড়ি চালাচ্ছে, এই রাস্তাটা কিন্তু ইটের তৈরি, ইট, এর উপরে কিন্তু ঢালাই করা নেই। তো যখন গাড়ি চালাবেন সাবধানে চালাবেন, কারণ যদি আপনাদের বৃষ্টি জল ফল পড়ে থাকে তাহলে কিন্তু গাড়ি যে কোনো সময় স্কিড করতে পারে। যদি এই গাড়িতে ট্র্যাকশন কন্ট্রোল আছে, আছে, তো কোনো অসুবিধা নেই, বাট স্টিল ওকে, স্টিল দারুণ অফ রোড গাইস, দারুণ অফ রোড। মনে হচ্ছে আমরা লাদাখ চলে এসেছি। সুন্দরবন যেতে গিয়ে সারা রাস্তা ভালো পেয়ে, এই রাস্তাটা দারুণ অফ রোড, দারুণ, মানে এতটাই বাজে অফ রোড কী বলবো। পুরো মনে হচ্ছে সেই পঞ্চায়েত মুভির ওই এটা মনে পড়ছে, कैसे गाड़ी चलाते हो जी, अरे गाड़ी क्या चलाता है साला, रोड ही बवासीर का है, ये प्रधान ना सिर्फ मेहंदी लगाता है और सिर्फ टशन मारता फिरता है, रोड ठीक ही नहीं कराता। ওই লাইনটাই আমার মাথায় আসছে পুরো সিমিলারলি ভাইব পাচ্ছে, প্রচণ্ড বাজে এইখানে, মানে সাবধানে গাড়ি চালাবেন। অ্যান্ড এখন বোঝা যাচ্ছে এই রাস্তাটাতে, এতক্ষণ কিন্তু আমি মনে হয়নি, বাট এই রাস্তাটাতে আমার দেখে মনে হচ্ছে ইন্ডিয়ানস অনলি শুড বাই এ অ্যাডভেঞ্চার বাইক। সেটা যে কোনো হতে পারে ভাই, এক্সপালস 210 বা NX 200 হলেও হবে ভাই। ওখান থেকে সোজা চলে এসেছি আমরা অ্যান্ড আমাদের ঝড়খালি টাইগার রিজার্ভ সেন্টারে। তো এইখান থেকে আমাদেরকে যেতে হবে। এখানে না, আমি শুনেছিলাম অনেক দিন আগে যে এখানে বাঘ রাখা আছে, ওই মানে পুরো এক ছাড়া আছে, বাঘ ঘুরে বেড়াচ্ছে, আপনারা দেখতে পারবেন, ওই রকম একটা জায়গা বানানো আছে যেখানে বাঘ দেখা যায় লিটারালি। বাট আমি মানে তারপরে আসিনি, তো আমি বলতে পারছি না। আমি এখন যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি। দ্যাট ইজ, এইটাই হচ্ছে টাইগার রিজার্ভ সেন্টার, যেটা এতক্ষণ আমি আপনাদের বলছিলাম। তো এখান থেকে সোজা আমাদের যেতে হবে, গেলে হচ্ছে এন্ট্রান্স থেকে দেখে আসতে হবে আর কি আমাদেরকে। গাইস 4টে অবধি খোলা থাকে, আমরা লেট করে ফেলেছি, কি করা যাবে। সো গাইস আনফর্চুনেটলি একটা ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে কি 4টে অবধি খোলা থাকে, 4টের পরে গেলে আর খোলা থাকে না। তো আমরা দুঃখের বিষয়ে দেখতে পারিনি, আমাদেরকে বেরিয়ে আসতে হলো, কি করা যাবে। ওকে, বেটার লাক নেক্সট টাইম। আমি যদি নেক্সট টাইম আসি দেন আবার আপনাদের দেখাবো, অবশ্যই আসবো। আমার যেহেতু বাড়ি এখানেই, তো আমাকে যখন তখন বাড়িতে তো আসতেই হয়, তো বাড়ি আসার এতে আপনাদেরকে দেখিয়ে একবার যাব। তো আবার সেই ভয়ঙ্কর একটা অফ রোডের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছি অ্যান্ড যাচ্ছি, গিয়ে আমরা যাব হচ্ছে এবার আমাদের গন্তব্যস্থল রিটার্ন টু হোম, ব্যাক টু হোম, বাড়ি যাব। মধ্যেখানে কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়ার পার্টটা আমি আর এর মধ্যে ইনক্লুড করছি না, যেহেতু আমার একটা মোটর বাইকের ব্লগ, তাই মোটর বাইকটুকুই রাখবো, খাওয়া দাওয়ার পার্ট আমি আর ইনক্লুড করছি না। তো চলো যাই এই ভয়ঙ্কর অফ রোডের উপর দিয়ে সোজা। আপনারা আসলে সাবধানে আসবেন, কারণ এই অফ রোডটা খুবই 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 অফ রোড আর কি, মানে খুবই বাজে রকম অফ রোড। লিটারালি আপনাকে একটা লাদাখের 1% না হোক, বাট 0.1% আপনাকে লাদাখের ফিল দিয়ে যাবে এই অফ রোডটা।
আপনারা যখন আসবেন তখন এই যে লাইট পোস্টটা দেখতে পাচ্ছেন, এই যে এইটার পরে মানে যাওয়ার রাস্তা কিন্তু এর পর থেকেই খারাপ। এর আগে কিন্তু ঠিকঠাক, মানে ভালো আমি গাড়ি চালিয়ে এসেছি তো ঠিকঠাক রাস্তা, এর পরের রাস্তাটাই খুবই খারাপ, খুবই খারাপ। লিটারেলি ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটে মানে বন্ধ করে দিলে কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু না, পুরো ঘুটঘুটে অন্ধকার। আমাকে অক্স লাইট জ্বালাতেই হবে, যদি আপনাদের না থাকে অক্সিলারি লাইট তাহলে কিন্তু আপনি কিচ্ছু দেখতে পাবেন না, পুরো ঘুটঘুটে অন্ধকার। ঠিক আছে, আরেকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আমার মনে হয় আপনাদের দেওয়া উচিত, সেটা হচ্ছে ঝড়খালি যদি আসেন এখানে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায়, ভালো ভালো ইলিশ পাওয়া যায়। ঝড়খালির ইলিশ কিন্তু খুব ভালো, কাঁকড়াও পাওয়া যায়, ইলিশ মাছ পাওয়া যায়। আপনারা এখান থেকে এসে কিনে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, যদিও আপনাদের দূরত্বটা অনেক বেশি হয়ে যেতে পারে, বাট ভালো ইলিশ কিন্তু এখানে পাওয়া যায়। সো সকালবেলা আপনাদের যে চার্জটার কথা বলেছিলাম মনে নেই, তাই তো? চলো, কোনো অসুবিধা নেই, আমি চার্জটাকে আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব আমার ক্যামেরার মাধ্যমে। যদিও খুব ভালো হয়তো আপনাদের লাগছে না ক্যামেরাতে, তো চোখের সামনে দেখলে আপনাদের খুব ভালো লাগতো। চার্জটা এরকমই খুবই সুন্দর লাইট টাইট দিয়ে সাজানো আছে, প্রচুর চারিদিকটা খুব সুন্দরভাবে রয়েছে। আপনারা আসুন, এসে একবার দেখুন, যতটা সম্ভব আর কি দেখানো যায় আর কি। এটাই হচ্ছে চার্চের এন্ট্রান্স। হ্যাঁ, এই দিকটায় মেলা হয়, চার্চের পিছনে মাঠ আছে, সেই মাঠে প্রচুর বড় মেলা হয়। চার্চের সাইডে একটা মাঠ আছে, ওই মাঠেও মেলা হয়। আপনারা চাইলে মেলা যদি উপভোগ করতে চান তাহলে আসবেন। মেলাতে একটা সবচেয়ে বড় দর্শনীয় জিনিস সেটা হচ্ছে কি, মেলাতে প্রচুর পরিমাণে বাজি ফাটে, প্রচুর ভালো ভালো বাজি ফাটে। বাট সেইটা একটাই জিনিস হচ্ছে, সেই বাজিটা আপনার মোটামুটি টাইম হচ্ছে 8টার পরে, 8টার আগে কিন্তু বাজিটা ফাটে না। 8টার পরে আপনাকে আসতে হবে, তবেই আপনি বাজিটা দেখতে পারেন, বাজির জিনিসটা উপভোগ করতে পারেন। ভেতর দিকটা এইরকম দৃশ্য, চার্চের ভেতরটা। যদি আপনারা গিয়ে থাকেন কোনো দিন কোনো চার্চে তো আপনারা জানবেন। তো সেই জন্য তা আমি চার্চের আর তো কী বললাম, চার্চের কিছু বুঝি না অত। এটাকে হচ্ছে যীশু খ্রিস্টকে ক্রুশ দেওয়া হয়েছিল, সেই যীশু খ্রিস্ট ওইখানটায় রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। অ্যান্ড সবাই এখানে ছবি তুলছে, প্রচুর ছবি তুলছে সব। ওই যে যীশু খ্রিস্ট, আমি ক্যামেরাটা একটু উঁচু করে দেখানোর চেষ্টা করছি। ওই দিকটা হচ্ছে গোশালা, যেখানে যীশু জন্মগ্রহণ করেছে, ওই গোশালাটাকে বানানো হয়েছে ওখানে। দেখুন, উপভোগ করুন, আর কি বলবো। তো চলুন গোশালাটাকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে গোশালা, এইটা হচ্ছে গোশালা যেখানে যিশু জন্মগ্রহণ করেছিল, ওইটা বানানোর একটা চেষ্টা করা হয়েছে আর কি। সো গাইস, এগেন মেরি ক্রিসমাস। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি অ্যান্ড সোজা আমরা বেরোচ্ছি কলকাতা, নিজের বাড়ির দিকে। মানে আমার বাড়ি বাসন্তীতে আছে, বাট স্টিল আমি যেহেতু কলকাতায় থাকি তো কলকাতার বাড়িতেই আসছি। তো সেই আসার জন্য বেরিয়ে পড়েছি সোজা। অ্যান্ড আমি রাস্তায় আছি, রাস্তাটা দেখতে পাচ্ছেন ঘুটঘুটে অন্ধকার। এই রাস্তায় এবার আমি চেষ্টা করছি, আমি যেহেতু অন্ধকারে আপনারা অত ভালো করে বুঝতে পারবেন না, তাই আপনাদের বললো না যে রাস্তাতে আমি এসেছি সেই রাস্তাতে যাবো না। আমি আসবে এবার বারাইপুর, সোনারপুর, কামালগাছি হয়ে কলকাতা গেলে কতটা ডিস্টেন্স হয় সেইটা দেখার জন্য আমি যাব। অ্যান্ড সেইটা দেখার জন্য আমি বেরোলাম আর কি। আমার 6টা বাজে আমি মানে চার্চের সামনে দিয়ে বেরিয়ে গেলাম। দেখুন আমি কটার সময় পৌঁছাতে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, চলুন যাওয়া যাক। এই জায়গাটার নাম হচ্ছে কলতলা, গ্রেট কলতলা। এইখান থেকে রাস্তা কিন্তু দুদিকে ভাগ হয়ে যায়, তো এই জায়গাটা একটু সাবধানে থাকবেন। দুদিকের মধ্যে একদিক হচ্ছে আপনাকে নিয়ে চলে যাবে সোজা চুনোখালির দিকে। তো চুনোখালির দিকে যদি যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই যে মোড়টা আসছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে মোড়টা সামনে, আমার এই গাড়িটার সামনে যে মোড়টা রয়েছে, ওই মোড় দিয়ে সোজা গেলে কিন্তু চুনোখালি। আমরা যাব যেহেতু কলকাতাতে, আমরা বাঁ দিকটা নেব। ইন্ডিকেটার দেওয়া আছে দেখতে পাচ্ছেন,
বাঁ দিক নেবো, এই গাড়িটার পিছনে পিছনে যাবো। তো গাড়িটাও মনে হয় যাচ্ছে কলকাতায়, আমরা ওদিকটাই যাব। এই জায়গাটাকে হসপিটাল মোড় পড়ে, এইখান থেকেও কিন্তু রাস্তা দুদিকে বেরিয়ে যায়। আমি এসেছিলাম সকালবেলা ডান দিক দিয়ে, আপনাদের দেখালাম না ডান দিক দিয়ে যে এই রাস্তাটা ক্যানিং যায় আমি বলেছিলাম। তো এটা দেখুন ওই দিক দিয়ে সায়েন্স সিটি হচ্ছে 73 কিলোমিটার গাইজ। তো আমি এবার যে জায়গাটা নেবো সেটা হচ্ছে বাঁ দিক, ক্যানিং হয়ে যাব। আপনাদের তখন বলছিলাম না সোজা গেলে এই কী বলে ক্যানিং, এই যে ডান দিক দিয়ে আমি এসেছিলাম, এবার বাঁ দিক যাবো, বাঁ দিক এখান থেকে বাঁ দিক সোজা ক্যানিং। ঠিক আছে, চলো ক্যানিং যাবো এবার। ক্যানিং হয়ে বারুইপুর হয়ে কলকাতা ঢুকবো গাইজ। তো কীভাবে যাবেন ক্যানিং? এই মোড় থেকে জাস্ট আপনাদের নিতে হবে লেফট, আর কিচ্ছু না, বাকি রাস্তায় আপনাকে নিয়ে চলে যাবে গাইজ। লেফট নাও, ব্যাস বাম্পার আছে, স্লো ডাউন অ্যান্ড বুম অ্যাগেন গো। ওই বাঁ দিক নেওয়ার পর ক্যানিং যাওয়া অবধি রাস্তা কিন্তু একটু খারাপ আছে, প্লাস প্রচণ্ড ঘুটঘুটে অন্ধকার। তো অক্স লাইট ছাড়া মোটামুটি আপনারা যেতে পারবেন না। এই দেখুন রাস্তা কিছু খারাপ প্যাচ আছে, সকালবেলা হলে খুব ভালো করে আমি বোঝাতে পারতাম, বাট আনফর্চুনেটলি একটু লেট যেহেতু হয়ে গেছে, রাত যেহেতু হয়ে গেছে, তাই যতটুকু বোঝাতে পারছি সেটার মধ্যে বোঝার চেষ্টা করুন। এছাড়া তো আর কিছু বলার নেই। তো যতটা পারছি আর কি বোঝানোর চেষ্টা করছি। মোটামুটি রাস্তাটা একটু খারাপ, আপনাদের একটু সাবধানে যেতে হবে। এখান থেকে ডান দিকে যে সোজা রাস্তাটা, এটা হচ্ছে আমাদের আগে যে ওখানে ঘাট ছিল, ডক ঘাট বলা হয়, মানে মাতলা নদী পেরোনোর জন্য যে আগে নৌকার ঘাটটা ছিল, ওই রাস্তা দিয়ে গেলে হয়। বাট আমরা সোজা, এখন ব্রিজ হয়ে গেছে তাই সোজা বেরোবো, ব্রিজের উপর দিয়ে যাব। দেখুন সবকটা গাড়ি ওইখান দিয়েই কিন্তু যাচ্ছে, সোজা ব্রিজ বেরিয়ে ক্যানিং যাব। ঠিক আছে, তো আপনাদের ক্যানিং যেতে হবে, তাই ব্রিজটা আপনাদের ধরতে হবে। চলুন ধরে নিই। সকালবেলা আপনাদের যে নদী বলছিলাম মনে আছে, যে নদী, এই নদীটা ওদিকে গেলে ক্যানিং যাওয়া যায়, ঠিক আছে সেই নদী মনে আছে? ওই নদীটাই কিন্তু এইটা, এখানে এসে নাম চেঞ্জ হয় মাতলা, এই সেম নদী এখান থেকেই যায়। ঠিক আছে, ওই নদীটাই আছে, এই যে নদীটা, মানে আপনারা দেখতে পাচ্ছেন না কি বলবো, সেম এই নদীটাই আর কি, মানে ওই নদীটাই ওখানে যায়, গিয়ে হোকল নাম পরিণত হয়, হোকল থেকে আবার সোজা গোসাবায় যায়, ওই সেম নদী, ওখানে সোজা গিয়ে বঙ্গোপসাগরে গিয়েই পড়ে এগুলো সব। তো এইটা মানে ক্যানিং নদী বলা হয়, ক্যানিং ব্রিজ, সেই ব্রিজটা হয়ে গেছে। অ্যান্ড ব্রিজটা আমরা পেরিয়ে চলে যাব ক্যানিংয়ে, ক্যানিং থেকে সোজা যাব বারুইপুর থেকে হয়ে আমরা বেরোবো। তাই চলুন যাই। আপাতত রাস্তাটা ভালোই, রাস্তা শুধু দেখুন, ওই যে লাইটটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু শ্মশান। ঠিক আছে, আচ্ছা আরেকটা ইম্পর্ট্যান্ট আপডেট আপনাদের দিয়ে রাখি, আপনারা যদি বাই ট্রেনে আসেন এইখানে, মানে সুন্দরবন যেতে চান, তাহলে আপনাদের কিন্তু এইখানে নামতে হবে, যেটা হচ্ছে ক্যানিং। শিয়ালদা থেকে ট্রেন ধরবেন ক্যানিং লোকাল, সোজা এখানে আসবেন, এখানে নামাবে। এখান থেকে যে কোনো বাস ধরবেন গদখালি যাওয়ার, যদি সজনেখালি যাওয়ার ইচ্ছা হয় তাহলে গদখালির বাস ধরবেন, যদি বলেন আপনারা ঝড়খালি যাবেন তাহলে এখান থেকে ঝড়খালির বাসও পাওয়া যায়। ঠিক আছে, আপনারা সেটা নেবেন, নিয়ে যাবেন। ওকে, ব্রিজ থেকে নামার পর আপনাদের দুটো চায়ের দোকান পড়বে। প্রথম চায়ের দোকান নয় কিন্তু দ্বিতীয় চায়ের দোকান, যেটা আমি দেখাচ্ছি, কিছুক্ষণ টাইম পাস বলে একটা চায়ের দোকান। এই চায়ের দোকান নাম হচ্ছে জামাইয়ের দোকান। প্রথম দোকানটা নয়, দ্বিতীয় দোকানটায় আসবেন, এখানে অপূর্ব চা বানায়, অপূর্ব। এই চায়ের দোকানে ঠান্ডা এত লাগছিল, দাঁড়িয়ে 2 কাপ চা মারলাম ভাই, সেই লাগলো। তো এই দোকানে কিভাবে আসবেন, যদি আপনারা ক্যানিং থেকে যান তাহলে ক্যানিং থেকে বাসন্তীর দিকে যেতে আপনাদের চায়ের দোকানটা পড়বে। যদি আপনারা বাসন্তী থেকে আসেন তাহলে আপনাদের প্রথম চায়ের দোকান কিন্তু না, দ্বিতীয় চায়ের দোকানে বসবেন, সেটাই হচ্ছে ওই চায়ের দোকান। এইটা হচ্ছে ক্যানিং। এখানে দেখুন মানে লিটারালি লাইট ফাইট দেওয়া হয়েছে, এই লাইটগুলো কিন্তু ভাই মানে দুর্গাপুজোর লাইটিং, এটা মানে ক্রিসমাসের লাইটিং নয় গাইজ। জয় শ্রীরাম। ওকে গাইজ, লিভ এভরিথিং, জোকস ইজ এ পার্ট। তো আমি যে জিনিসটার জন্য এই রাস্তায় ঢুকেছি, যদিও রাতের অন্ধকার ভালো করে আমি দেখাতে পারবো না, জানি না কতটা আমি পারবো, কতটা আমার দ্বারা সম্ভব, বাট আমি চেষ্টা করছি যাতে আপনাদেরকে পুরোটাই দেখানো যায়। ক্যানিং কলকাতা রোড, মানে বারুইপুর হয়ে কিভাবে কলকাতায় যাবেন সেই রাস্তাটা যতটা আমি অন্ধকারের মধ্যে দিয়েও আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যতটা সম্ভব আর কি। আমি জানি না কতটা সম্ভব, বাট আমি আপ্রাণ চেষ্টা করছি যতটা বোঝানো যায়। তো প্লিজ আমার ভিডিওটার সাথে থাকুন, পুরোটা দেখুন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলুন, এই রাস্তাটা যদিও আমি সকালে দেখতে চান তাহলে আমি বলে রাখি, আমি একটা ক্যানিং ব্লগ দিয়েছিলাম, কিন্তু ওইটাতে কিন্তু এই রাস্তাটাই এক্স্যাক্ট, এই রাস্তাটাই আমি দিয়েছিলাম ক্যানিং থেকে। যদি আপনাদের বুঝতে কোনো কারণে অসুবিধা হয়ে থাকে এই রাস্তাটা, ঠিক আছে, এই রাস্তাটা যে রাতের বেলা আপনি বুঝতে পারছেন না, অসুবিধা হচ্ছে, ক্যানিং অবধি
রাস্তাটা আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, যেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। সেই ভিডিওটা যদি দেখেন, ওটা দিনের বেলা আছে, ওই রাস্তাটা পুরোটাই দেখানো আছে ওই ব্লগের মধ্যে, যদি আপনাদের এই ভিডিওতে অসুবিধা হয়। বাট আমি চেষ্টা করছি এই ভিডিওতে আপনাদের যতটা সম্ভব দেখানোর। সামনে থেকেই অটো ফটোগুলো আসলে আমার চোখ পুরো ধাঁধিয়ে যায়, আমি কিছু দেখতে পাই না। ঠিক আছে, তো চলুন যাই আপাতত। গাইস, রাতের বেলা কিন্তু জম্মের ঠান্ডা লাগছে ভাই, পুরো হাত ফাত, গ্লাভস পরার পরেও আমার হাত পুরো বরফের মতো হয়ে যাচ্ছে। লিটারালি বেতাল ঠান্ডা, বেতাল, এতটা ঠান্ডা আমি কি বলবো, বলে শেষ করতে পারবো না। আমি এত কিছু পরার পরেও আমার ঠান্ডা লাগছে। রাস্তা নো ডাউট দারুণ রাস্তা, অসাম রাস্তা, আপনারা গাড়ি চালিয়ে আনন্দ পাবেন এই রাস্তায়। তবে একটু যেটা আপনাদের মাথায় রাখতে হবে, এই রাস্তায় কিন্তু প্রচুর বাম্পার আছে। আমরা অলমোস্ট চলে এসেছি বারুইপুরের কাছাকাছি। এই রাস্তাটা আরামসে চালাবেন, তবে একটু সাবধানে। এই রাস্তা কিন্তু ঘুটঘুটে অন্ধকার। আমি এই রাস্তায় বেশি রাত করতে বারণ করব, কারণ যদি কোনো কারণে আপনার বাইক ব্রেকডাউন হয় বা গাড়ি ব্রেকডাউন হয়, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এইখানে কিন্তু মেকানিক পাওয়া একটু চাপের আছে। কলকাতায় ঢুকে গেলে কোনো সমস্যা নেই, বাট কলকাতায় ঢোকার আগে কিন্তু আপনার একটু সমস্যায় পড়তে পারেন যদি আপনার গাড়ি ব্রেকডাউন হয়ে যায়। ঠিক আছে, তো একটু সাবধানে চালাবেন। কে রে? আমবাটি পেরিয়ে বারুইপুরের মধ্যে ঢুকে গেলাম, বারুইপুরের কাছাকাছি। এইখান থেকে দুটো রাস্তায় বিশাল মেগামার্ট দেখতে পাচ্ছেন আপনার ডান হাতে। তো এই বাঁ দিকে যে জায়গাটা চলে যায় সেটা হচ্ছে জয়নগর। আর না, জয়নগর যেতে চাইলে এখান থেকে এই যে রাস্তাটা বাঁ দিক যাচ্ছে, এখান থেকে আপনারা নিতে পারেন। ঠিক আছে, এই যে সামনে রাস্তাটা এই চলে যাচ্ছে বাঁ দিক, সোজা জয়নগর চলে যায়। এই যে গাড়িগুলো যাচ্ছে জয়নগর যায়, আমরা সোজা বেরোবো, বারুইপুর যাবো। তাই আমরা কলকাতার দিকে যাব। কিভাবে যাব দেখুন, এখানে একটা রয়েছে গ্রিন ফলো, ওখানে কিন্তু দেওয়া রয়েছে আমাদের বাঁ দিকে উঠলে রেল ওভার ব্রিজ, এটা সোজা গেলে রেল লাইন পড়বে। রেল লাইনটা যদি আপনি টপকাতে যান, তাহলে আমি বলবো এখান থেকে বাঁ দিক নিয়ে নিন। বাঁ দিক নিলেই আপনি সোজা রেল ব্রিজের উপর দিয়ে রেল ওভার ব্রিজ পেরিয়ে সোজা ওপারে নামবেন, তাহলে আপনাকে কামালগাছি হাইওয়েটা ধরতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলুন ওটাই যাই। এখান থেকে সোজা যদি যান তাহলে আপনার পড়বে রেলগেটটা। আমরা ঢুকবো বাঁ দিকে, এই ঢুকে গেলাম। এইখানে আমি অনেককেই দেখেছি বিনা হেলমেটে গাড়ি চড়ে বেড়ায়, তো চেষ্টা করবেন বিনা হেলমেটে যাতে না চালান গাড়ি, যত কম চালাবেন ততই ভালো, কারণ আপনার সেফটি আপনার কাছে গাইজ। আপনি যদি পড়ে যান বিনা হেলমেটে, তাহলে কিন্তু আপনিই মরবেন। আপনাকে যদি কেউ চাপা দিয়ে যায়, তাও আপনি মরবেন। আপনি যদি কাউকে গিয়ে চাপা দিতে যান, তাহলে আপনিই মরবেন। তো হেলমেট প্রোটেকশন ইজ মাস্ট, আই গেস। তো রেল ব্রিজ আমরা পেরিয়ে গেছি, দিয়ে সোজা গেলেও কিন্তু কলকাতা যাওয়া যায়, কিন্তু ওটা বাজারের মধ্যে দিয়ে যায়। তো আমরা এখান থেকে বাঁ দিক নিয়ে শর্টকাটে সোজা চলে যাব কামালগাছি হাইওয়েটা। ওই হাইওয়েটা হচ্ছে কি আপনার 2 লেন রোড আছে, সিঙ্গেল লাইন এক একটা সাইডে। আপের গাড়ি আপে যায়, ডাউনের গাড়ি ডাউনে আসে। তো ওইখান থেকে আপনারা যেতে পারেন। তবে ওই জায়গাটা যেতে, এই জায়গাটা যেটা পড়ে না, এই বাজারটা একটু প্রচণ্ড রিস্কি আর কি, আপনাদের একটু সাবধানে চালাতে হবে এই বাজারটায়। এইখান থেকে আমরা নেব ডান দিকে নিলে কামালগাছি হাইওয়ে। ইনিশিয়ালি একটা রাস্তা দুদিকেই যায়, ওই প্রথম সিগন্যালটা আপনাকে পেরোতে হবে, তারপরে আদারওয়াইজ হবে না। তো ডান দিক নিলাম, একটা ছোট্ট বাম্পার দেখতে পাচ্ছি, চলো বাম্পারটা পেরিয়ে নিই। এই রাস্তাটা একটু কিন্তু খারাপ, যেহেতু এটা 2 লেন, 1 ওয়ে নয়। তো এবার আমরা উঠে গেলাম সিঙ্গেল ওয়েতে। এখান থেকে আমরা সোজা ট্রেনে বেরিয়ে যাব একদম কলকাতা, এটা রাস্তা গিয়ে উঠবে গড়িয়াতে। ঠিক আছে, সেই গড়িয়াতে পাটুলির কাছাকাছি ওইখানে উঠবে। এইটায় ওয়েদারটা দেখো গাইস, ওয়েদারটা লাগছে না, পুরো মনে হচ্ছে ডান্স করতে করতে যাই, সেই লাগছে। ভাই রে কি ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। এইরকম রাস্তা যদি থাকে না গাইস, সেই রকম রাস্তা পুরো ফাঁকা, ঠান্ডা, যতই ঠান্ডা হোক বাট পুরো ফাঁকা পরিষ্কার রাস্তা, এরকম রাস্তা থাকলে এই বাইকটা নিয়ে ভাই লাজবাব ক্রুজ করতে পারবেন। ক্রুজ 100-110 এইসব রাস্তায় কোনো ব্যাপার নয়। তবে আমি রেকমেন্ড করি না এইসব রাস্তায় চালানো, বাট ঠান্ডা কিন্তু লেভেলের আছে। তো এখান থেকে আমরা নিয়ে নেব রাইটে সোজা ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি। নিচের দিক দিয়ে যাওয়া যায়, কিন্তু নিচের দিকে রাস্তা ভালো না, আর নিচের দিক দিয়ে গেলে আপনাকে অনেকটা ঘুরে যেতে হবে।
তো আমরা রাইটে নিলাম, ব্রিজটায় উঠে গেলাম। ব্রিজটা সোজা গিয়ে নামবে গড়িয়ার সামনে, মেট্রোর একটা লাইন আছে না, মেট্রো ব্রিজের নিচে নামবে সুশ্রুতের পাশ থেকে। তো এইখান থেকে আমরা দেখতে পাবেন সুশ্রুত যে আই হসপিটাল, ওইখান থেকে আমার বাবার ক্যাটারাক্ট সার্জারি করিয়েছিলাম দুটো চোখেরই। তারপরে তেনার ভিশনটাও ভালো হয়েছিল, বাট ঠিক আছে কি করা যাবে। আর আমারও ক্যাটারাক্ট আছে, আমি ফিউচারে করাবো। অ্যান্ড আমার মায়েরও ক্যাটারাক্ট আছে, তারও সার্জারি করাতে হবে, এখান থেকেই করাবো ভাবছি। আপনাদের যদি চোখের সমস্যা থেকে থাকে তাহলে একবার সুশ্রুত হসপিটালে দেখতে পারেন, যেটা আছে কামালগাছিতে। ব্রিজ থেকেই দেখা যায় সোজা সুশ্রুত। আমি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব, আপনারা ক্যামেরার মাধ্যম দিয়ে যতটা দেখতে পারবেন দেখে নিন। তবে আপনারা চাইলে কিন্তু এখানে করতে পারেন, মানে আপনারা ভিজিট করুন এখানে সার্জারি। ওই যে দেখা যাচ্ছে ওই যে সুশ্রুত ওইখানে, তো দেখে নিন আপনাদের যদি ভালো লাগে। গাইস পাটুলিতে দেব এসে গায়ে, আজকে দেবের জন্মদিন 25শে ডিসেম্বর, দেবের জন্মদিন। পাটুলিতে ভিড় দেখো গাইস, ভিড় দেখো, জাস্ট ভিড়টা দেখো, মানে এত লোক কোথায় ছিল। পাটুলিতে ভিড়টা দেখো, ভিড়, জাস্ট ভিড়টা দেখো, বাপ রে বাপ, এত ভিড়, মানে লিটারালি পুরো কলকাতার লোক এখানে চলে এসছে। তার মানে পার্ক স্ট্রিটে কারা গেছে ভাই, পার্ক স্ট্রিটে কারা গেছে, পার্ক স্ট্রিটে তো তাহলে সব লোক এখানেই চলে এসছে। গাইস ভিড়টা দেখো, এখানে আসবে দেব, আজকে দেবের জন্মদিন, দেব এখানে আসবে হ্যাপি বার্থডে উইশ শোনার জন্য সবার কাছ থেকে। আপনারা কি এখানে এসছেন? গাইস ভিড় ভিড় ভিড়, পুরো 50% রাস্তা ব্লক করে দিয়েছে, ভিড় ভিড় গাইস, ভিড়, শুধু ভিড়টা দেখো। গাইস আপনারা কি এখানে এসছেন? এখান থেকে মানে কারা কারা 25শে ডিসেম্বর পাটুলিতে এসছো গাইস, কমেন্ট করো, পাটুলিতে এসছো কারা কারা এসছো গাইস, জানাও। যাদবপুর, এখান থেকে আমি বাঁ দিক চলে যাব, বাঁ দিক গেলে হচ্ছে আমার বাড়ি সাউথ সিটির সামনে দিয়ে। তো ভিডিওটা আপাতত এই অবধি শেষ, এরপরে আর করছি না। যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।